নমস্কার, শুভ বিকাল বন্ধুরা। আমি দীনেশ আর আপনারা দেখছেন রুরাল ইন্ডিয়া অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফুলকপি চাষের গুটি আসার পরের পরিচর্যা, অর্থাৎ ফুলকপিতে আপনার গুটি আসার পরে কি পরিচর্যা করবেন সে সমস্তই আজ আপনাদের সামনে তুলে ধরব। তাই সাথে থাকুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। অন্যান্য সবজির চাষ যেমন বেগুন, লঙ্কা, টমেটো, এই সমস্ত সবজিতে যদি আপনার ফল আসার সময় যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ঠিক করার একটা সুযোগ পান। কিন্তু ফুলকপি এমনই একটা সেনসিটিভ চাষ, মানে এর গুটি, মানে অর্থাৎ গুটিটাই তো এর ফল, এর গুটি যখন আসবে সেই গুটিতে যদি কোনো সমস্যা আসে এবং তা যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে কিন্তু আপনি শেষ। আপনাকে কিন্তু দ্বিতীয় সুযোগ কোনো মতেই দেবে না। তাই বন্ধুরা, যখনই আপনার ফুলকপির জমিতে গুটি আসা শুরু করবে তখন থেকে আপনাকে আরও বেশি যত্নশীল হতে হবে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার পরিচর্যাতে কোনো ত্রুটি নেই। তাই চলুন দেখে নেওয়া যাক এই ফুলকপিতে গুটি আসার পর কি পরিচর্যা করতে হবে। যে কোনো ধরনের আপনি ফল বলুন বা সবজি বলুন, ফুল থেকে যখন ফল ধারণের সময় আসে তখন সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন হয় সেটা হচ্ছে অনুখাদ্য। আর এই অনুখাদ্য এবং ভিটামিনের প্রয়োগের মধ্যে আমরা সবথেকে বেশি বড় ভুলটা করে থাকি। আমরা অনেকেই ভিটামিন আর অনুখাদ্যকে এক ভেবে ভুল করে থাকি। আপনারা জানেন যে 8টা প্রধান অনুখাদ্য রয়েছে যেটা গাছের খুব প্রয়োজন। তো এই 8টা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট কী না, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, আপনার তামা, লোহা, নিকেল, ক্লোরিন এবং ম্যাঙ্গানিজ। তো আমাদেরকে এমন একটা প্রোডাক্ট ব্যবহার করতে হবে যে প্রোডাক্টের মধ্যে আমরা এই সব ধরনের অনুখাদ্যগুলোই পেয়ে যাব। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, আমি কোনো কোম্পানির কোনো প্রচারমূলক ভিডিও করছি না। আপনাদেরকে যেটা সত্য বা যেটা আমরা ফিল্ডে ঘুরে ঘুরে দেখছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এরিজ কোম্পানির মোবোমিন একটা আদর্শ অনুখাদ্য। এই অনুখাদ্যর মধ্যে আপনার কী আছে, যে হলো আমরা বললাম 8টা অনুখাদ্য, সেই 8টা অনুখাদ্যর মধ্যে 6টা অনুখাদ্য আছে। এর মধ্যে আপনার জিঙ্ক আছে, বোরন আছে, আর আছে আপনার মলিবডেনাম, আছে আপনার ম্যাঙ্গানিজ, আছে কপার, আছে আপনার লোহা এবং সালফার এবং পটাশিয়াম। পটাশিয়াম যদিও আমাদের মুখ্য খাদ্য এবং পটাশিয়াম জানেনই আপনারা যে ফুল থেকে ফল ধারণে বিশেষ সাহায্য করে থাকে এবং গৌণ খাদ্য আছে তার সাথে সালফার। এই দিক দিয়ে এই প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর। এই এরিজের মোবোমিন যখনই আপনার ফুলকপিতে গুটিটা যখন আপনার পাতায় ঢেকে থাকবে সেই তখন একবার 15 লিটার জলে 25 গ্রাম স্প্রে করবেন এবং যখন আপনার গুটিটা বার হয়ে যাবে, যখন আমরা ফুলকপির কার্ডটা পুরো দেখতে পাবো আর কি, সেই তখন কিন্তু আরেকবার এটা ওই 25 গ্রাম, 15 লিটার জলে 25 গ্রাম বা 30 গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা স্প্রে করবেন। আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখি, এই দেখুন এরিজের এগ্রোমিন গোল্ড, এটাও কিন্তু একটা খুব সুন্দর মাইক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু এটা লিকুইড এবং এর রং কালো। তাহলে আপনারা অনেকেই বলতে পারেন যে আমার কাছে এগ্রোমিন গোল্ড আছে, আমি এগ্রোমিন গোল্ডেই এখানে ফুলকপিতে গুটি আসার সময় ব্যবহার করতে পারি। আপনাদেরকে আমি কিন্তু এই প্রোডাক্টটা ফুলকপিতে গুটি আসার পরে ব্যবহার করতে বারণ করব, কারণ এর রং কালো। আপনার ফুলকপিতে যখন আপনি স্প্রে করবেন সেই সাদা ফুলকপির উপরে কিন্তু কালো কালো স্পট এসে যেতে পারে, তখন কিন্তু আপনার বাজারে যে আপনার ফুলকপির গুণগত মান, সেই গুণগত মান কমে যেতে পারে এবং আপনি একটু দাম কম পেতে পারেন। তাই এই সময় আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এই মোবোমিন স্প্রে করা। যদি আপনাদের হাতের কাছে মোবোমিন বা এগ্রোমিন গোল্ড তো বাদেই দিলাম, যদি আপনাদের হাতের কাছে মোবোমিন না থেকে থাকে, অন্য কোনো কোম্পানির যদি আপনার এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে থাকে, আপনারা সেটা অনায়াসে স্প্রে করতে পারেন। দ্বিতীয় যে জিনিসটার উপরে সবচেয়ে বেশি আপনাদেরকে আরও গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বোরন। এই ফুলকপিতে গুটি আসার পরে আপনাকে অন্তত 2বার বোরন স্প্রে করতে হবে এবং এই বোরনটা হবে 20% বোরন।
আপনাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি তো মোমোমিন স্প্রে করার কথা বললাম, এই মোমোমিনের মধ্যেই তো বোরন আছে, কিন্তু সেটা মাত্র 2% আছে। তাই আপনাকে আলাদা করে এই 20% বোরনটাও কিন্তু স্প্রে করতে হবে। আমার হাতের কাছে যে বোরনটা রয়েছে সেটা হচ্ছে এরিজ কোম্পানির বোরন 20। আপনাদের যে এই বোরনটাই ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই। আপনাদের হাতের কাছে যে বোরন থাকবে সেই বোরনে আপনি অন্তত ফুলকপির গুটি আসার পরে অন্তত 2বার স্প্রে করবেন। এখন জেনে নেওয়া যাক এই বোরনের কাজ কি, মানে ফুলকপিতে গুটি আসার পরে যে আমি প্রয়োগ করব এর কাজটা কি। ফুলকপিতে গুটি আসার পরে যদি আমরা বোরন স্প্রে করি তাহলে ফুলকপিতে অনেক সময় আপনারা দেখবেন ফুলকপির হয়তো কার্ডটা যেটা সেটা ফেটে যেতে চায়, বা ওটা কি হয় আলগা হয়, ওজন কমে যেতে চায়, বা আপনার ফুলকপির যে কালার রঙটা সেই রঙটা একটু হলদেটে ভাবের হয়ে যায়। এবং অনেক সময় কি হয় ফুলকপিতে দেখে থাকবেন পোস্তর মতো ছোট 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 গুটি 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 বিন্দু বিন্দু দানা লক্ষ্য করা যায়। আপনি যদি বোরন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর আসবে না এবং আপনার ফুলকপির গ্লেজ আরও ভালো হবে। এরপরের যে অনুখাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মলিবডেনাম। এই মলিবডেনাম কিন্তু অনেক দামি প্রোডাক্ট। এই মলিবডেনামটা যেটা আপনারা দেখছেন এই মলিবডেনামটা হচ্ছে আপনার 50% মলিবডেনাম। এই মলিবডেনাম যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার কি হবে, ফুলকপির যে কালার সেটার উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাবে এবং আপনি যখন বাজারে আপনার ফুলকপিটা নিয়ে যাবেন তখন কিন্তু অন্যান্য চাষিদের তুলনায় আপনার ফুলকপির রং একটু ভালো হয়, আপনি দামটা বেশি পাবেন। আমার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে জেমিন কোম্পানির মলি 52। অনেকে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে এই মলিবডেনাম বাজারে কিন্তু সচরাচর পাওয়া যাচ্ছে না। তাহলে তারা কি করবেন, তারা এই যে মোমোমিন, এই মোমোমিনের মধ্যেও কিন্তু 4% বা 4% মলিবডেনাম আছে। তাহলে আপনারা যদি এই মলিবডেনামটা না পান আলাদা করে তাহলে কিন্তু আপনারা এই মোমোমিন স্প্রে করার মধ্য দিয়েও কিন্তু মলিবডেনামের কিছুটা চাহিদা মেটাতে পারবেন। গুটি আসার পর থেকে আরেকটা বিশাল সমস্যা কিন্তু দেখা যায়, সেটা হচ্ছে ফুলকপির কাঠ পচা। এই কাঠ পচা রোগের জন্য আপনাকে কিন্তু অনেক সময় লোকসানের মুখে পড়তে হতে পারে। ফুলকপির কাঠ পচার রোগ নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও করেছি, সেটার লিঙ্ক আই বটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এই ফুলকপির কাঠ পচার রোগকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে ভালো কম্বিনেশন হচ্ছে টেট্রাকোনাজল। এই টেট্রাকোনাজল আপনারা পাবেন ইসাগ্রো কোম্পানির ডোমার্কের মধ্যে দিয়ে। আমি আবার বলছি যে আমি কোনো ধরনের কোম্পানির প্রচারমূলক ভিডিও করছি না, যেটা আমরা মাঠে চাষিরা ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছেন সেই প্রোডাক্টগুলোর কথাই আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে আপনাদেরকে জানাই যে ফুলকপিতে গুটি আসার পর কি কি সতর্কতা অবলম্বন করবেন। আমি দুটো সতর্কতা অবলম্বন করতে বলবো, সেটা হচ্ছে ভিটামিনের ব্যবহার এই সময় বন্ধ রাখবেন। ভিটামিনের ব্যবহার বলতে কোনগুলো না, যে ভিটামিনগুলোর মধ্যে আপনার হিউমিক অ্যাসিড আছে, এই ভিটামিনগুলো প্রচুর পরিমাণে কালো রঙের হয় এবং এই গুটি আসার পর যদি আপনি এই ধরনের ভিটামিন স্প্রে করে থাকেন তাহলে কি হবে, আপনার ফুলকপিতে কালো দাগ এসে যাবে এবং আপনি ক্ষতির মুখে পড়বেন। তাই এই ফুলকপিতে যখন আপনার গুটি এসে যাবে সেই সময় হিউমিক অ্যাসিড জাতীয় ভিটামিনগুলো আপনি কিন্তু ব্যবহার বন্ধ রাখবেন। আরেকটা বিষয় যেটা আমি বেশিরভাগ চাষি দেখি ভুল করে থাকেন, সে বিষয়টা নিয়ে আলোচনা করছি। আপনি তো ধরুন ফুলকপিতে যখন আপনি আগেই মাটিতে খাবার দিয়েছেন, ঠিক যখন আপনার ফুলকপির গুটিটা আসে এবং ফুলকপির কাঠটা বড় হতে শুরু করে সেই সময় একটু গাছের পাতার রং ফ্যাকাশে হয়। অনেকে এই সময় ভাবেন যে আমার গাছের খাবারের পরিমাণটা কমে গেছে, তাহলে এখন আমি কি করব, নতুন করে তো আর অন্যান্য কোনো সার দেওয়া সম্ভব নয়। এই সময় কি করেন অনেক চাষি ইউরিয়া ছড়িয়ে দেন এবং এটা আপনাকে অনেক বড় ক্ষতির মুখে কিন্তু ফেলতে পারে। এই নাইট্রোজেন ঘটিত সার যখন আপনার ফুলকপির জমিতে গুটি এসে যাবে তারপরে ব্যবহার একদমই করা চলবে না। এই নাইট্রোজেন ঘটিত সার আপনার কি হবে, যদি হঠাৎ বৃষ্টি হয় বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয় তাহলে আপনার ফুলকপির কাঠ পচাতে বেশি পরিমাণে সাহায্য করবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের জমির ফুলকপিতে যখন গুটি এসে যাবে তারপরে কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।
যদি আপনাদের এই ভিডিওটা উপকারী বা কার্যকরী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।